এই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2011 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি রাইজ অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস নিয়ে। প্রথমেই জানিয়ে দিই, এর আগেও প্ল্যানেট অফ দ্য এপস সিরিজের বহু মুভি আছে, কিন্তু 2011 সালে এই মুভি থেকেই এই সিরিজ রিবুট করা হয়। আর এখনো পর্যন্ত এই রিবুটেড সিরিজের টোটালি 4টি মুভি মুক্তি পেয়েছে। আশা করি সেগুলির প্রত্যেকটি আমি আপনাদের সামনে ছোট্ট করে উপস্থাপন করার চেষ্টা করব। ওকে, তো এখন আর ইন্ট্রোডাকশন না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। শুরুতেই আমাদের দেখানো হয় গভীর বনাঞ্চল থেকে কিছু শিম্পাঞ্জিদের কিছু মানুষ বন্দি বানায়, আর পরবর্তীতেই আমরা দেখতে পাই সান ফ্রান্সিসকোতে এক বায়োটেকনোলজি কোম্পানি জেনসিস ওই সমস্ত শিম্পাঞ্জিদের রিসার্চের কাজে ব্যবহার করে। মানে বিভিন্ন দুরারোগ্য রোগের ওষুধ তৈরি হয়ে এই সমস্ত শিম্পাঞ্জিদের উপরেই টেস্ট করা হয়। আর এই কোম্পানিতেই আমরা পরিচিত হই এই মুভির মেইন চরিত্র উইল রডম্যানের সঙ্গে, যিনি একজন ফার্মাসিউটিক্যাল রসায়নবিদ আর বর্তমানে এই কোম্পানির হয়েই আলঝেইমার নামক একটি রোগের প্রতিষেধক তৈরি করছেন। আলঝেইমার রোগ সম্বন্ধে যারা জানেন না তাদেরকে জানিয়ে দিই, এই রোগের মাধ্যমে যে কোনো ব্যক্তির স্মৃতিশক্তি ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে। আর উইল ALZ-112 নামক একটি প্রতিষেধক তৈরি করেছেন ওই রোগেরই চিকিৎসার জন্য। কিন্তু ওই প্রতিষেধক একটি শিম্পাঞ্জির উপর প্রয়োগ করার পর সে লক্ষ্য করে ওই শিম্পাঞ্জির বুদ্ধি ব্যাপকভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে, যেটা দেখে উইল অনুমান করে এই ALZ-112 যদি মানুষের উপরেও ঠিকভাবে কাজ করে তাহলে মানুষের বুদ্ধিমত্তাকে বৃদ্ধি করার জন্য এই ওষুধ একটি বড় আবিষ্কার হবে। ফলে উইল তার এই তথ্য তার কোম্পানির বস স্টিভেন জ্যাকবসকে জানানোর পর স্টিভেন একটি বোর্ড মিটিং এর মাধ্যমে ওই প্রতিষেধক সম্বন্ধে তাদের কোম্পানির সমস্ত শেয়ার হোল্ডারদের বিবৃতি দেয়, কারণ উইল চাইছিল যত শীঘ্রই সম্ভব ওই ওষুধটি মানুষের উপর টেস্ট করতে, যেটা করতে গেলে ওই কোম্পানির সমস্ত বোর্ড মেম্বারদের পারমিশন চাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই মিটিং চলাকালীনই অসাবধানতাবশত ওই শিম্পাঞ্জি তার জায়গা থেকে মুক্ত হয়ে পুরো বিল্ডিং জুড়ে তাণ্ডব চালাতে শুরু করে। ফলস্বরূপ ওই শিম্পাঞ্জিকে সঙ্গে সঙ্গেই গুলি করে হত্যা করা হয়। আর সমস্ত বোর্ড মেম্বারদের সম্মুখে ওই শিম্পাঞ্জি এরকম তাণ্ডব চালানোর ফলে তারা মনে করে এটা ওই ALZ-112 নামক প্রতিষেধকের সাইড এফেক্ট, তাই এই প্রতিষেধক মানুষের উপর ব্যবহার করার কোনো মানেই হয় না। যে কারণে স্টিভেনও উইলকে অর্ডার দেয় ওই ALZ-112 প্রতিষেধক নিয়ে সমস্ত কাজ বন্ধ করে দিতে, এমনকি ওই রিসার্চের সঙ্গে যুক্ত সমস্ত শিম্পাঞ্জিদেরও হত্যা করতে। ফলে কোম্পানির বসের অর্ডার মতো উইলের এক সহকারী রবার্ট ফ্র্যাঙ্কলিন ওই রিসার্চের সঙ্গে যুক্ত সমস্ত শিম্পাঞ্জিদেরই হত্যা করে, কিন্তু একটি বাচ্চা শিম্পাঞ্জিকে মারতে সে ব্যর্থ হয়। আসলে যে শিম্পাঞ্জির উপর ওই প্রতিষেধকটি টেস্ট করা হয়েছিল, মানে যে এই কোম্পানিতে তাণ্ডব চালানোয় তাকে হত্যা করা হয়েছে, সেই শিম্পাঞ্জি সদ্য জন্ম দিয়েছে এই বাচ্চা শিশুকে। আর এই খবরটি যখন উইল জানতে পারে তখনই সে বুঝতে পারে ওই শিম্পাঞ্জি তাদের এই কোম্পানিতে তাণ্ডব চালিয়েছে ওই ওষুধের সাইড এফেক্টের কারণে না, আসলে তার এই সদ্যজাত শিশুকে তার কাছ থেকে সরিয়ে দেওয়াতেই রাগান্বিত হয়ে সে এই কাজ করেছে। মানে উইলের তৈরি ALZ-112 হয়তো সম্পূর্ণই সঠিক, কিন্তু এখন তো কিছু করার নেই, কারণ তাদের ওই রিসার্চ এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আর এইটুকু একটি বাচ্চাকে হত্যা করতেও রবার্টের মন চাইছে না। ফলে এক প্রকার বাধ্য হয়েই ওই বাচ্চা শিম্পাঞ্জিটিকে উইল তার সঙ্গে নিয়ে নিজের বাড়িতে উপস্থিত হয় এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেয় এই বাচ্চাটিকে সে নিজেই বড় করবে। আর সেই পরিকল্পনা মতোই সে তার নাম রাখে সিজার। তো ধীরে ধীরে ওই বাচ্চা শিম্পাঞ্জি বড় হতে শুরু করলে উইল উপলব্ধি করে সিজারের বুদ্ধি সাধারণের থেকে অনেক বেশি। মানে যে বয়সে একটি মানব শিশুর মস্তিষ্ক বিকশিত হয় না, সেই বয়সে সিজার অনেক অ্যাডভান্স। আর এটা দেখেই উইল বুঝতে পারে তার মাকে যে ওই ALZ-112 প্রতিষেধকটি দেওয়া হয়েছিল, উত্তরাধিকার সূত্রে সিজারের শরীরেও ওই প্রতিষেধক চলে এসেছে। ফলে ওই ওষুধের কারণেই সাধারণের থেকে সে অনেক বেশি বুদ্ধিমান। আর এটা দেখেই উইল তাকে আরো নানান রকম ট্রেনিং দিতে শুরু করে যাতে সিজার আরো অ্যাডভান্স হয়ে উঠতে পারে। যাই হোক, এইভাবে প্রায় বছর 3 কেটে যাওয়ার পর সিজার এখন একটি মানুষের থেকেও বেশি বুদ্ধিমান, এমনকি সে উইলের সঙ্গে সাংকেতিক ভাষার মাধ্যমে কথাও বলতে পারে। আচ্ছা, এখানে একটি বিষয় আমি বলতে মিস করে গেছি, উইলের সঙ্গে তার বাড়িতে একমাত্র তার বাবাই থাকে, যিনি আবার আলঝেইমার রোগে আক্রান্ত। সে যাই হোক, সিজার প্রতিদিনই তার রুম থেকে লক্ষ্য করে পাশের বাড়ির দুটি বাচ্চা সাইকেল নিয়ে খেলা করছে। ফলে কৌতূহলবশত সিজারও একদিন তার রুম থেকে বেরিয়ে ওই বাচ্চাদের সঙ্গে খেলার চেষ্টা করলে সবাই তাকে দেখে ভয় পেয়ে তাকে মারতে শুরু করে। যদিও সঠিক টাইমে উইল সেই স্থানে উপস্থিত হয়ে সিজারকে তার হাত থেকে রক্ষা করে,
কিন্তু এই স্থানেই সিজারের আঘাত লাগায় উইল বাধ্য হয়ে ক্যারোলিন নামক একটি প্রাইমেটোলজিস্টের কাছে নিয়ে যায়, যে সিজারের চিকিৎসা করার পর তার বুদ্ধি দেখে অবাক হয়ে যায়। ফলে পরবর্তীতে সিজারের ট্রিটমেন্টের জন্য ডক্টর ক্যারোলিন উইলের বাড়িতেই যাতায়াত করতে শুরু করে। আর একটা টাইমে ডক্টর ক্যারোলিনের কথা মতোই উইল ওই শিম্পাঞ্জিকে নিয়ে গোল্ডেন গেট ব্রিজ টোপকে একটি জঙ্গলে এসে উপস্থিত হয়, যেখানে সিজার পুরোপুরি স্বাধীনভাবে ওই জঙ্গলে ঘুরতে শুরু করে। আর এদিকে আমরা দেখতে পাই ডক্টর ক্যারোলিন এবং উইল দুজনের মধ্যেই একটি রোমান্টিক সম্পর্ক শুরু হয়েছে। এনিওয়ে, এদিকে উইলের বাবার আলঝেইমার রোগের সিমটম বৃদ্ধি পেতে শুরু করলে এই নিয়ে উইল খুবই চিন্তিত হয়ে পড়ে। ফলে বাধ্য হয়েই একদিন সে তার কোম্পানি থেকে সকলকে লুকিয়ে সেই প্রতিষেধক ALZ 112 কিছু কন্টেনার চুরি করে আনে এবং কাউকে না জানিয়েই ওই প্রতিষেধক তার বাবার উপর প্রয়োগ করে। আর পরের দিন সকালে এসে দেখতে পায় তার বাবা এখন আগের থেকে অনেকটাই সুস্থ, মানে ওই প্রতিষেধক একদম ঠিকঠাক কাজ করতে শুরু করেছে। তো এইভাবেই বেশ কিছুদিন চলার পর সিজার একদিন একটি কুকুরকে দেখে রেগে যাওয়ার পর সে ইশারার মাধ্যমে উইলের থেকে জানতে চায় তার উৎস কি, মানে সে কোথা থেকে জন্ম নিল আর এখানেই বা কিভাবে এলো, এটাই এখন তার মনে একটি বড় প্রশ্ন। ফলে উইলও বাধ্য হয়ে সিজারকে তার কোম্পানি দেখিয়ে জানায় তার মাকে একটি এক্সপেরিমেন্টের জন্য এই কোম্পানিতেই আনা হয়েছিল, কিন্তু এক্সপেরিমেন্টের পর সিজারকে জন্ম দিয়েই তার মা মারা যায়। এমনকি এখানে উইল তাকে এটাও জানিয়ে দেয় ওই এক্সপেরিমেন্টেরই কিছু সাইড এফেক্ট সিজারের উপরেও পড়েছে, যে কারণে সিজার অন্যদের থেকে অনেক বেশি বুদ্ধিমান। যাই হোক, এরপর আবার উইল জানতে পারে তার বাবার অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হচ্ছে, কারণ তার বাবার ইমিউনিটি সিস্টেম ওই ALZ 112 প্রতিষেধককে ভাইরাস মনে করে তাকে শেষ করে দিচ্ছে। তাই ওষুধের পাওয়ার চলে যাওয়ায় তার অবস্থা আগের থেকে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। আর ঠিক এই কারণেই, মানে ওই আলঝেইমার বৃদ্ধি পাওয়ায় স্মৃতি শক্তি হারিয়ে ভুলবশত উইলের বাবা একদিন তার প্রতিবেশীর একটি গাড়ি চালানোর চেষ্টা করলে সেই গাড়ি ধাক্কা লেগে বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ফলে ওই গাড়ির ওনার মিস্টার ডগলাস রাগান্বিত হয়ে তার উপর চিৎকার করতে শুরু করে, যেটা সিজার তার রুম থেকে লক্ষ্য করার পর উইলের বাবাকে নিরাপদ করার জন্য মিস্টার ডগলাসের উপরেই সে আক্রমণ করে বসে, এমনকি তার একটি আঙুল পুরোপুরি কামড়ে ছিঁড়ে নেয়। ফলে এই কাজের শাস্তি স্বরূপ কোর্ট অর্ডার অনুযায়ী সিজারকে একটি প্রাণী নিয়ন্ত্রণ সেন্টারে হস্তান্তর করা হয়, যে কারণে উইল তার অনিচ্ছা সত্ত্বেও সিজারকে সেই সেন্টারে ছেড়ে আসতে বাধ্য হয়, যে সেন্টারে আরো বহু শিম্পাঞ্জিকেও পরিষেবা দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় হলো সিজার কোনো মতেই উইলকে ছেড়ে এই স্থানে থাকতে রাজি না, যদিও কোর্ট অর্ডারের কারণে উইলকে বাধ্য হয়েই এই কাজ করতে হয়। এনিওয়ে, প্রাণী নিয়ন্ত্রণ সেন্টারে সিজার কিন্তু খুবই মনমরা হয়ে থাকতে শুরু করে এবং কিছু দিনের মধ্যেই সে সিদ্ধান্ত নেয় যে কোনো উপায়েই হোক এই স্থান থেকে তাকে মুক্ত হতে হবে। আর সেই অনুযায়ী সে প্ল্যান করতে শুরু করে। কিন্তু এই সেন্টারের একজন তরুণ কর্মী ডজ এখানকার সমস্ত শিম্পাঞ্জিদের উপর অল টাইম টর্চার করে, যেটা সিজারের একদমই পছন্দ হয় না। আর এরপরেই সিজার মনস্থির করে এখানে উপস্থিত সমস্ত শিম্পাঞ্জিদের নিয়ে সে একটি টিম গঠন করবে আর পরবর্তীতে সকলে মিলেই এখান থেকে পালিয়ে যাবে। আচ্ছা, এখানে জানিয়ে রাখি, এই প্রাণী নিয়ন্ত্রণ সেন্টারে যত শিম্পাঞ্জি রয়েছে দিনের বেলায় তাদেরকে একটি ফাঁকা জায়গায় ঘুরে বেড়ানোর জন্য ছেড়ে রাখা হয়, আর রাত হলেই প্রতিটি শিম্পাঞ্জিকে একটি করে আলাদা আলাদা খাঁচাতে বন্দি করে রাখা হয়। কিন্তু সিজার এখানে প্রথম আসায় এক আলফা শিম্পাঞ্জির সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে, যার পর সিজার তার বুদ্ধির মাধ্যমে মরিস নামক একটি ওরাং ওটাংয়ের সঙ্গে বন্ধুত্ব করে, যেও সিজারের মতো একই রকম ইশারার মাধ্যমে কথা বলতে পারে, কারণ এই ওরাং ওটাং অতীতে একটি সার্কাসে কাজ করত। আর আপনারা নিশ্চয়ই সকলেই জানেন সার্কাসে কাজ করা মানে তাদেরকে নির্দিষ্ট ট্রেনিং দেওয়া হয়, যে কারণেই সে ইশারার মাধ্যমে কথাও বলতে পারে। যাই হোক, এরপর একদিন ডজেরই এক বন্ধুর কাছ থেকে লুকিয়ে একটি ছুরি হাতিয়ে নিলে তার মাধ্যমেই সিজার তার খাঁচার লক খুলে রাতেই বাইরে বেরিয়ে পড়ে আর নানান দিক বিভিন্নভাবে দেখে বিবেচনা করে কিভাবে তারা এই স্থান থেকে পালিয়ে যাবে। কিন্তু এরপরেই সে সিদ্ধান্ত নেয় তাকে এখানকার সমস্ত শিম্পাঞ্জিদের সাহায্য পেতে গেলে এখানকার আলফা হয়ে উঠতে হবে, মানে এই সমস্ত শিম্পাঞ্জিদের নেতা হতে হবে, যেটা একদমই সহজ কাজ না। কিন্তু সিজার এখানেও তার বুদ্ধি কাজে লাগিয়ে বাঘ নামক একটি বিশাল আকার গরিলাকে তার খাঁচা থেকে মুক্ত করে তার সাথে বন্ধুত্ব করে নেয়, আর পরবর্তীতে তার সাহায্যেই সে এখানকার সমস্ত শিম্পাঞ্জিদের আলফা হয়ে ওঠার দাবি করে। ফলে পূর্ববর্তী আলফাও ওই গরিলার কারণেই সিজারকে তাদের নেতা হিসাবে মেনে নিতে বাধ্য হয়। আর এরপর তারা সকলে মিলেই তৈরি হতে শুরু করে এখান থেকে তারা কিভাবে পালাবে।
ওকে, তো এই টাইমে অন্যদিকে দেখা যায় উইল তার বাবার অসুস্থতার কারণে খুবই হতাশ হয়ে পড়েছে, কারণ তার বাবাকে সুস্থ করতে গেলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব ওই ALZ-112 প্রতিষেধককে আরো আপগ্রেড করতে হবে। যে কারণে সে তার বসকে রিকোয়েস্ট করে তাকে আবারও পারমিশন দেওয়া হোক ওই ALZ-112 নিয়ে কাজ করার জন্য। কিন্তু তার বস তাকে সোজাসুজি জানিয়ে দেয় ওই প্রতিষেধক নিয়ে টাকা নষ্ট করার আর কোনো মানেই হয় না, কারণ ওটা একটি ব্যর্থ প্রচেষ্টা। কিন্তু যখনই উইল তাকে জানায় আমি কাউকে না জানিয়েই ওই ওষুধ আমার বাবার উপর প্রয়োগ করেছিলাম এবং পরবর্তীতে সেটি একদম ঠিকঠাক ভাবে কাজ করতে শুরু করেছিল আর একই সঙ্গে বুদ্ধিমত্তারও উন্নতি ঘটিয়েছিল, তখনই স্টিভেন তাকে পারমিশন দেয় ওই প্রতিষেধক নিয়ে আবারও কাজ করার জন্য, কারণ আফটার অল কোম্পানির মুনাফার দরকার। আর এই রকম একটি ওষুধ সফল হলে তাদের কোম্পানির প্রচুর মুনাফা হবে। ফলে বসের থেকে পারমিশন পেয়েই উইলও ওই ওষুধের আরো শক্তিশালী একটি গ্যাসীয় সংস্করণ ALZ-113 তৈরি করে ফেলে আর খুবই দ্রুতভাবে ওই ALZ-113 কোবা নামক একটি শিম্পাঞ্জির উপর প্রয়োগ করে, যার পর উইলের বস মানে স্টিভেন নিজের চোখেই দেখতে পায় ওই শিম্পাঞ্জির IQ লেভেল আগের থেকে ডবলেরও বেশি হয়ে গেছে। মানে উইলের ওই ওষুধ এখন একদমই সফল। কিন্তু উইল আগে থেকেই অনুমান করেছিল এই ALZ-113 মানব শরীরের জন্য একদমই উপযুক্ত হবে না, আর তার সেই অনুমান একদমই সঠিক, কারণ কোবা নামক ওই শিম্পাঞ্জির উপর যখন ALZ-113 প্রেরণ করা হচ্ছিল তখনই অসাবধানতাবশত উইলের সেই সহকর্মী রবার্টের মাস্ক খুলে গেলে সে এক প্রকার অপ্রত্যাশিতভাবে ওই ALZ-113 আওতায় চলে আসে। মানে এই প্রতিষেধক যেহেতু একটি গ্যাসীয় সংস্করণ, তাই খুব সহজেই ওই প্রতিষেধক রবার্টের শরীরে প্রবেশ করে আর তারপর থেকেই রবার্টের শরীর ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। কিন্তু সেটাকে সে একদমই সাধারণ একটি ব্যাপার ভেবে সবার থেকে লুকিয়ে যায়। আর কোবা নামক ওই শিম্পাঞ্জি যেহেতু এক্সপেরিমেন্টের পর ঠিক রয়েছে, তাই উইল আবারও সবার অলক্ষ্যে ওই ALZ-113 কয়েকটি কন্টেনার তার নিজের বাড়িতে নিয়ে গিয়ে আগের বারের মতো আবারও ওই প্রতিষেধক তার বাবার উপর প্রয়োগ করে। কিন্তু এইবার তিনি ওই প্রতিষেধক সহ্য করতে না পেরে রাতারাতি মারা যান। ফলে উইলেরও সন্দেহ হয় এই প্রতিষেধকে হয়তো কোনো প্রবলেম রয়েছে। কিন্তু তাদের বস স্টিভেন যেহেতু জেনে গেছে এই প্রতিষেধক শিম্পাঞ্জিদের বুদ্ধি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, তাই সে অর্ডার দেয় যত তাড়াতাড়ি সম্ভব ওই প্রতিষেধক মানুষের উপর প্রয়োগ করতে। কিন্তু উইল এখন তার এই প্রস্তাবে কিছুতেই রাজি না, কারণ উইল খুব ভালো করেই জানে এই ALZ-113 হাওয়ার মাধ্যমেও বিভিন্ন ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়তে পারে, তাই ভালোভাবে পরীক্ষা না করে কোনো মানুষের উপর প্রয়োগ করা এটা কখনোই উচিত না। যেটা শোনার পর শুধুমাত্র টাকার লোভে স্টিভেন যখন তাকে এই প্রতিষেধক মানুষের উপর টেস্ট করার জন্য চাপ দেয়, তখন বাধ্য হয়েই উইল তার কোম্পানির এই পদ থেকে রিজাইন করে। যার পরবর্তীতে উইলের সেই সহকর্মী রবার্ট যখন তার শারীরিক অসুস্থতার ব্যাপারে উইলকে জানাবার জন্য তার বাড়িতে উপস্থিত হয়, তখন উইলের সেই প্রতিবেশী রবার্টের রক্তের দ্বারা সেই একই অসুখে এফেক্টেড হয়ে পড়ে এবং পরবর্তী কয়েকদিনের মধ্যে রবার্ট ওই অসুখের কারণেই মারা যায়। মানে উইল যে আগে থেকেই অনুমান করেছিল ওই ALZ-113 হাওয়ার মাধ্যমেও বিভিন্ন ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়তে পারে, সেটা কিন্তু একদমই ঠিক। যাই হোক, এরই মধ্যে উইল সেই প্রাণী নিয়ন্ত্রণ সেন্টারে উপস্থিত হয়ে বেশ কিছু টাকার বিনিময়ে সিজারকে মুক্ত করার চেষ্টা করে। কিন্তু সিজার এখন উইলের সঙ্গে ওই স্থান থেকে ফিরে আসতে অস্বীকার করে, কারণ সিজারের প্ল্যান এখন পুরোপুরি আলাদা। আর সেই প্ল্যান মতো কিছুদিনের মধ্যেই সিজার ওই স্থান থেকে বেরিয়ে সোজা উপস্থিত হয় উইলের বাড়িতে, আর সেইখান থেকেই সে ওই প্রতিষেধকের কয়েকটি কন্টেনার নিয়ে আবারও ফিরে আসে একই স্থানে। আসলে সিজার উইলের থেকে আগেই শুনেছে তার এইরকম অত্যাধিক বুদ্ধির কারণ ওই প্রতিষেধকের কিছু গুণাবলী তার মায়ের কাছ থেকে সে উত্তরাধিকার সূত্রে পেয়েছে, তাই সে এটা খুব ভালো করেই জানে ওই একই প্রতিষেধক সে যদি এই বাকি শিম্পাঞ্জিদের মধ্যেও প্রয়োগ করতে পারে, তাহলে তারাও হয়তো সিজারের মতোই অতি বুদ্ধিমান হয়ে যাবে, আর তখন তাদের এই স্থান থেকে পালানো কোনো ব্যাপারই হবে না। কিন্তু প্রশ্ন হলো, ওই ওষুধ যে উইলের ফ্রিজে রয়েছে সেটা সিজার কিভাবে জানলো? ওই যে কিছুদিন আগেই প্রথমবার যখন উইল তার বাবার উপর ALZ-112 প্রয়োগ করেছিল, তখনই সিজার দেখে নিয়েছিল ওই ওষুধের বাকি কন্টেনার উইল তার ফ্রিজে রেখেছে। তাই এই মুহূর্তে ফ্রিজ থেকেই সে ALZ-113 হাসিল করে সেটার মাধ্যমেই ওই সেন্টারে থাকা সমস্ত প্রাণীদের বুদ্ধিমত্তাকে বাড়িয়ে তোলে। আর পরের দিনই ওই সেন্টারের সেই গার্ড মানে ডজকে হত্যা করে সমস্ত শিম্পাঞ্জি ওই স্থান থেকে পালিয়ে যায়।
আশ্চর্যের বিষয় হলো এই স্থানেই আমরা প্রথমবারের মতো সিজারকে কথা বলতে দেখি। মানে ওই প্রতিষেধকের কারণে সে এতটাই ইন্টেলিজেন্ট হয়ে গেছে যে সে মানুষের কথা নকল করে কথাও বলতে পারছে। যাই হোক, এর পর দিন সকালে উইল যখন সিজারকে দেখার জন্য ওই স্থানে উপস্থিত হয়, সে ওই স্থানে সমস্ত খাঁচা খালি এবং ডজকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। কিন্তু একই সঙ্গে সে আরো অবাক হয়ে যায় যখন ALZ 113 একটি খালি কন্টেনার সে ওই স্থানে পড়ে থাকতে দেখে। মানে এইটা সে খুব ভালো মতোই বুঝতে পারে এই কেন্দ্রের সমস্ত শিম্পাঞ্জি এখন ওই প্রতিষেধকের দ্বারা এফেক্টেড হয়ে পড়েছে। মানে তারা সকলেই এখন সাধারণের থেকে অনেক বেশি বুদ্ধিমান। যাই হোক, ডজের বাবা যখন তার ছেলের মৃত্যুর ফুটেজ দেখে তখন তার কথা মতোই সমস্ত পুলিশ ইউনিটকে ইনফর্ম করে দেওয়া হয় ওই সমস্ত শিম্পাঞ্জিদের যত তাড়াতাড়ি সম্ভব বন্দি বানাতে। কিন্তু এই টাইমেই দেখা যায় সিজার ওই সমস্ত শিম্পাঞ্জিদের নেতৃত্ব দিয়ে সোজা উপস্থিত হয় জেনসিস নামক সেই কোম্পানিতে, যে কোম্পানিতে উইল চাকরি করত। আসলে সিজার ওই কেন্দ্রে বন্দি থাকা অবস্থাতেই লক্ষ্য করেছিল বেশ কিছু শিম্পাঞ্জিকে অজ্ঞান করিয়ে অন্য কোনো জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে। আর পরে সে জানতে পেরেছিল ওই সমস্ত শিম্পাঞ্জিদের জেনসিস নামক কোম্পানিতে নিয়ে যাওয়া হচ্ছে। আর এটা সে আগে থেকেই জানতো। জেনসিস নামক ওই কোম্পানিতে শিম্পাঞ্জিদের বিভিন্ন রিসার্চের কাজে ব্যবহার করা হয়। তাই এই মুহূর্তে তারা সকলে এই কোম্পানিতে উপস্থিত হয়ে সেখানে বন্দি সমস্ত শিম্পাঞ্জিদেরই মুক্ত করে দেয়। আর এই দৃশ্য যখন ওই কোম্পানির হেড স্টিভেন দেখতে পায় তখন সে একটি হেলিকপ্টারের মাধ্যমে কোনো ক্রমে ওই স্থান থেকে পালিয়ে যায়। যার পর ওই সমস্ত শিম্পাঞ্জিরা একটি চিড়িয়াখানায় বন্দী থাকা তাদের কিছু প্রজাতিদের মুক্ত করে সোজা রওনা হয় গোল্ডেন গেট ব্রিজের উদ্দেশ্যে। কারণ সিজার খুব ভালো করেই জানে ওই ব্রিজের বিপরীতেই রয়েছে ঘন জঙ্গল, যেখানে তারা সকলে অবাধে বিচরণ করতে পারবে। কিন্তু এই ব্রিজের দিকে যাওয়ার পথেই পুলিশের সঙ্গে শুরু হয় তাদের লড়াই। এদিকে উইল এই সমস্ত কিছু জানতে পেরে তার গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে রওনা হয় সিজারকে ওই সমস্ত বিপদ থেকে রক্ষা করতে। কারণ পুলিশ যে কোনো মুহূর্তে গুলি করে তাকে হত্যা করতে পারে। কিন্তু ততক্ষণে শিম্পাঞ্জিদের পুরো টিম ওই ব্রিজের উপরে উপস্থিত হলে ব্রিজের উল্টো দিকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় তাদেরকে হত্যা করার জন্য। কিন্তু সিজার তার বুদ্ধি কাজে লাগিয়ে তাদের একটি দলকে ব্রিজের উপরের দিক দিয়ে আর আরেকটি দলকে ব্রিজের নিচের দিক দিয়ে রওনা করে ওই বাহিনীকে তারা সহজেই পরাস্ত করে। যার পর আমরা দেখতে পাই স্টিভেন যে হেলিকপ্টারের মাধ্যমে পালিয়ে গিয়েছিল সেই হেলিকপ্টার ওই স্থানে উপস্থিত হয়ে সমস্ত শিম্পাঞ্জিদের উপর গুলি চালাতে শুরু করে। ফলে সিজারের টিমে থাকা সেই গরিলা মানে বাঘ নিজেকে উৎসর্গ করেও ওই হেলিকপ্টারটি ক্র্যাশ করিয়ে দেয়। যার পর ওই হেলিকপ্টারে থাকা স্টিভেন যখন নিজেকে বাঁচানোর জন্য ওই শিম্পাঞ্জিদের কাছে অনুরোধ করতে শুরু করে তখন কোবা নামক সেই শিম্পাঞ্জি ওই হেলিকপ্টারটি ব্রিজ থেকে নিচে ফেলে দিয়ে স্টিভেনের কাহিনী এখানেই সমাপ্ত করে। আর পরবর্তীতে সকল শিম্পাঞ্জি ওই ব্রিজ টপকে সোজা উপস্থিত হয় সেই জঙ্গলে, যেখানেই উইল সিজারকে ঘোরাতে নিয়ে আসতো। কিন্তু এখন যেহেতু উইল তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দিকে রওনা হয়েছিল, তাই সেও ওই জঙ্গলে উপস্থিত হয়ে সিজারের সঙ্গে দেখা করে তাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। কিন্তু সিজার তাকে জড়িয়ে ধরে জানিয়ে দেয় এখন সে তার বাড়িতেই রয়েছে। মানে এখন থেকে সিজার তার এই টিমের সঙ্গে এই জঙ্গলেই থাকতে চায়। যেটা শুনে উইলও নির্দ্বিধায় তার এই মতামতকে সম্মতি জানায়। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় রবার্টের রক্তের ফলে উইলের যে প্রতিবেশী এফেক্টেড হয়ে পড়েছিল সেও এখন সেই একই রোগে ভুগছে এবং তারই এক ফোঁটা রক্ত একটি আন্তর্জাতিক বিমানবন্দরে পতিত হয়। মানে খুব সম্ভবত এই রক্তের মাধ্যমেই একটি মারাত্মক বিশ্ব মহামারী চারিদিকে ছড়িয়ে পড়তে চলেছে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। এই পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এর নেক্সট পর্ব আপনারা দেখতে ইন্টারেস্টেড আছেন কিনা। কারণ আপনাদের মতামতের উপরেই নির্ভর করবে এই মুভির পরবর্তী পার্ট কবে আসতে চলেছে। ওকে, তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য